না মা, বাবা আর ভাল লাগছে না, আর খেতে পাচ্ছি না। ওরম করো না, খাও না, এইটুকুন খেয়ে নাও। একটু জোর করিস তুই। বাস বাস বাস, আর না খেতে আর খাবো না। মানে তোমাকে খেতে হবে বৌদি, খেতে হবে। তোমার তো গায়ের জোরেরও দরকার নাকি? নিজের সংসার ছেড়ে এখানে আর কতদিন পড়ে থাকবে মা? সত্যি বাবা, আমার না আর এই হাসপাতালে ভালো লাগছে না। কবে যে আমি বাড়ি যাব না তাই ভাবছি। চোখ মুখের অবস্থা দেখেছো নিজে? হ্যাঁ, একটু ভালো করে আয়নাটা দেখো না। তো খুব যত্নে থাকতে হবে বৌদি, মাথায় রেখো। ডিঙ্কা, হ্যাঁ তুমি বাড়ি চলো, কিছুতেই তোমার চোখের আড়াল হতে দেবো না। হ্যাঁ তাই তো, তোর তো জীবনে আর কিছু নেই, গান বাজনা নেই, কিচ্ছু নেই। আমাকে পাহারা দেওয়াটাই তোর একমাত্র কাজ। কতগুলো প্রোগ্রাম ছেড়ে দিয়েছে ডিঙ্কা, জানো বৌদি? কি তুই রাখতো। দেখো তো গোপালদা, নিজের সর্বনাশ কিরকম নিজে করছে। একটু বোঝাও তো ওকে, কি বলবো বলো তো। আরে ও গান গাইতে গেলেও কি মন দিয়ে গান গাইতে পারবে? পারবে না। ওর যখন সোলো প্রোগ্রাম থাকে তখন ওকে যেতেই হয়। আর অনির্বাণ থাকলে তো সবসময় যায় না। আর সেই সময় তো ও তোমার কাছে চলে আসে মা। আর আমি তো বেশ বুঝতে পারি তোমার কাছে আসতে খুব ভালোবাসে। তোমার কাছে এলেই না ওর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। না বৌদি হয়তো আজকালের মধ্যে তোমাকে ছেড়ে দেবে না, সেভাবে কথা হয়েছে। একটা প্রমিস তোমাকে করতে হবে আজ বৌদি, অন্তত একটা মাস তুমি আমাদের কথা শুনবে। যেভাবে তোমাকে যেটা বলা হবে, তুমি ওষুধের দিকে, তোমাকে সময় মতো ওষুধ খেতে হবে, সময় মতো খাবার খেতে হবে। এরপরে তোমার খাবার পুরো পুরো মিঠু থাকবে ইনচার্জ, এবং আমরা পালা করে বসবো। তুমি খাচ্ছ কি খাচ্ছ না এটা দেখার জন্য বসবো। এই জায়গায় আমি তোমাকে একদম বিশ্বাস করবো না বৌদি। এই প্রমিসটা তোমাকে করে তারপর তুমি হসপিটাল ছেড়ে যাবে। এত কিছুর পরেও যখন আমি মরিনি, তখন সহজে আমি মরবো না গোপালদা। বেঁচে থাকবো। পৃথিবীর সব আঘাতের সামনে দাঁড়িয়ে বলবো, আঘাতকে জয় করতে আমি শিখে গেছি। কোনো আঘাতকে আমি আর ভয় পাই না। বৌমা, কথাটা একেবারেই আমার অন্তরের কথা বাবা। উপলদা কথাটা তুলল তাই বলে ফেললাম। আমি কিন্তু সত্যি এটাই ভাবি। সরি বৌদি, সরি, আর এই ভুলটা করবো না, ঠিক আছে? ক্ষমা করে দাও। হ্যাঁ বলুন। স্যার, একজন ভদ্রলোক পেশেন্টের সাথে একটু দেখা করতে চান। ও তাই, কি নাম? নামটা জিজ্ঞাসা করা হয়নি, বলেছেন বেশি সময় নেবেন না, 5 মিনিট দেখা করেই চলে যাবেন। অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, পাঠান পাঠান। কে বলো তো বল? আমিও তো তাই ভাবছি, আমার সাথে আবার কি দেখা করতে এলো? দীপু না তো? না, ভাই তো মাঝে মধ্যেই আসে। নাসরা তো চেনে ভাইকে। কে এলো বলতো? এনিওয়ে দেখা যাক। আসতে পারি? বৌদি চেনো? হ্যাঁ, আমি ওনার ছবি দেখেছি বুকানের সাথে। নমস্কার, আমার নাম সম্বিত গুপ্ত। জানি। আপনি এখানে? আমি জানতে পেরেছি আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি। আপনাকে কে খবর দিল? আমি আপনাদের খবর রাখি। নমস্কার, আমি উপল বলছি, প্লিজ বসুন না। না না থাক। উনি আমার শ্বশুর মশাই। ও নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি বৌমার বাপের বাড়ির দিকের কেউ? আগে না, আমি বাবা বাবা উনি সম্বিত গুপ্ত, জুনের স্বামী।
আপনি আপনি এখানে কি ব্যাপার? আমার বৌমার সাথে কি প্রয়োজন? আপনার যদি কিছু বলার থাকে, যেখানে বলার কথা সেখানে গিয়ে বলুন। এখানে কি বলতে এসেছেন? দেখুন মেশামশাই, আপনি যদি আমায় তুমি বলেন আমি বড় খুশি হব। আমি আসলে এখানে কিছু বলতে আসিনি, দু একটা কথা শুধু জানতে এসেছি। তবে আমি দেখতে পাচ্ছি উনি এখন অসুস্থ। তেমন যদি হয়, উনি সুস্থ হয়ে গেলে ওনার কাছে আমি জেনে যাব। দেখুন, এই মুহূর্তে অতটা অসুস্থ আমি নই। আমি আপনাকে কি জানাতে পারি বলুন তো? মানে বলছিলাম যে আপনি ঠিক কি ব্যাপারে আমার থেকে জানতে চাইছেন? আমি জানতে চাই যে আপনি জুন গুহর হাতে হঠাৎ আপনার হাজবেন্ডকে ছেড়ে দিলেন কেন বলুন তো? এটা আপনার প্রশ্ন না অভিযোগ? আচ্ছা, আপনার কি মনে হয় অনিন্দদা বাচ্চা ছেলে, বৌদি যেটা বলে দেবে অনিন্দদা সেটাই শুনবে, তাই কি? নাকি জোর করে একটা ঘরে বন্দি করে রাখবে, কোনটা? আমরা এখন এইসব প্রশ্নের কোনো উত্তর দেবো না। আপনারা আমায় ভুল বুঝছেন, আমার উপর রাগ করছেন। দেখুন, আমি জানি আপনার জীবনে যে ঝড় বয়ে গেছে, যে দুর্যোগ হয়েছে, সেই কারণে আপনি বাধ্য হয়েছেন হসপিটালাইজড হতে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, জুন গুহর মতন একটা মেয়ে আপনার সংসার ধ্বংস করে দিল, সংসার ছাড়খাড় করে দিল, আর আপনি চুপচাপ মেনে নিলেন কেন বলুন তো? কেন করতে দিলেন এটা? আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্সটা দিলেন কি করে? অন্তত ওখানেও তো আপনি আটকাতে পারতেন। আমি আটকাতে চাইনি। আর আমি এটাও জানি আপনি এখনো জুন গুহকে ডিভোর্স দেননি। আপনি ওকে আটকে রাখতে চেয়েছেন। আপনি হয়তো ভেবেছেন যে একদিন হয়তো শুধরে যাবে, নিজের ভুল বুঝতে পারবে। আমি কিন্তু আমার স্বামীর ক্ষেত্রে এসব কিচ্ছু ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম যে অনিন্দ্য সেনগুপ্ত যদি জুন গুহকে নিয়ে সুখী হতে পারে, হোক, কারণ সে তো কোনোদিনও আমাকে নিয়ে সুখী হতে পারেনি। তাই আমি ওদের ব্যাপারে কিছু বলিনি। ম্যাডাম, এটা তো আপনি হিসেবের কথা বলছেন, কিন্তু জীবনের সবকিছু কি হিসেব দিয়ে মেলানো যায়? আমি আপনার কথা প্রথম কার কাছে শুনি জানেন? জুনের কাছে? না, জুনের কাছে নয়, আমার ছেলের কাছে। আমার ছেলে কিন্তু আপনার সাংঘাতিক ভক্ত। ইনফ্যাক্ট এই মুহূর্তে পৃথিবীতে হয়তো ও আপনাকেই সব থেকে বেশি ভালোবাসে। দিনের পর দিন আমি ওর কাছেই আপনার সম্বন্ধে শুনেছি। আপনি আমার ছেলেকে অনেক সাপোর্ট করেছেন, আমি জানি, এবং সেই জন্যে ওর বাবা হিসেবে আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। জানেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করে সেই কৃতজ্ঞতা আমি প্রকাশ করব আপনার কাছে, কিন্তু এইভাবে হাসপাতালে এসে আপনার সঙ্গে দেখা করতে হবে, আর তাও সেটা জুন গুহর জন্য, এ আমি ভাবতে পারিনি। আজ অব্দি একবারও তুমি বলোনি যে ফ্ল্যাটটা তোমরা জয়েন্টলি কিনেছো, আর এই ফ্ল্যাটের ইএমআই একা সম্বিত দিয়ে যাচ্ছে আজ অব্দি। ডাউন পেমেন্ট আমি দিয়েছি অনিন্দ। কিন্তু ফ্ল্যাটটা তোমাদের দুজনের। তুমি আমায় প্রজেক্ট করেছিলে ফ্ল্যাটটা তোমার একার। হ্যাঁ, কারণ আমার সাথে সম্বিদের এই নিয়ে কয়েকবার কথা হয়েছিল। ও বলেছিল যে যেহেতু আমি ওর ছেলেকে নিয়ে বাড়িতে থাকি, ও ফ্ল্যাটটা লিখে দেবে। মুখে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ওর মুখের কথার দাম আছে। ও
এত সহজে কথার খেলাপ করার লোক নয়। অফকোর্স, সেটা তো দেখাই গেল। আজকে কি হলো? 7 দিনের মধ্যে বাড়ি খালি করতে বলে দিয়ে চলে গেল। এর মধ্যে অন্য ব্যাপার আছে অনিন। তাই কি ব্যাপার আছে অন্য? এর মধ্যে ডেফিনেটলি অন্য কারো ইন্ধন আছে। অন্য কার কথা বলতে চাইছো তুমি? আমি জানি তোমার শুনতে এখন খুব খারাপ লাগবে, স্টিময় হসপিটালাইজড, কিন্তু আমার দৃঢ় ধারণা যে এর পেছনে স্টিময়ের হাত আছে। কখনো না।